হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা নেক্সট দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার হচ্ছে সম্বন্ধন ও চিত্র, রিলেশন এন্ড ম্যাপিং। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে সম্বন্ধ বা রিলেশন কথাটা আমরা পারিবারিক জীবনেও ব্যবহার করে চলেছি। যদি বলি যে এ এবং বি দুজন ব্যক্তি, তাহলে এ বি এর বাবা। আবার সি ডি এর ক্ষেত্রে যদি বলি যে সি ডি এর বোন। এবার আমরা যদি গাণিতিকভাবে রিলেশন বা সম্বন্ধের কথাটা ব্যবহার করি যে এ বি এর চেয়ে বড়, বা সি ডি এর ক্ষেত্রে সি ডি দ্বারা বিভাজ্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিকভাবে বা গাণিতিকভাবে যেভাবেই ব্যবহার করি না কেন, মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য কিন্তু একটাই। কি না, তো যখন আমরা বলছি যে এ বি এর বাবা, তাহলে আমরা এ এবং বি টাকে একসঙ্গে কি একটা রিলেশন দ্বারা আবদ্ধ রাখতে পারছি। তাহলে প্রথম যেটা আমাদের পয়েন্ট আছে ক্রমিক জোড়। ইংলিশে বলা হয় অর্ডারড পেয়ার। আমরা ক্রমিক জোড় সম্পর্কে জানবো। দুটি বস্তু বা দুটো পদ কে যদি আমরা এ ও বি লিখি বা এ ও বি দ্বারা সূচিত করি, এবং এই দুটি পদ বা বস্তুকে যদি প্রথম বন্ধনীর মধ্যে এ বি আকারে যুগলবন্দী করা হয়, তাহলে এই আকারকে আমরা বলছি ক্রমিক জোড়। যা ক্রমিক জোড়ের প্রথম পদটি আসবে প্রথম সেট থেকে এবং দ্বিতীয় পদটি আসবে দ্বিতীয় সেট থেকে। যদি a not equal to b হয়, অর্থাৎ a এবং b দুটো সমান যদি না হয়, তাহলে আমরা a, b not equal to b, a লিখতে পারবো। অর্থাৎ a b যদি সমান না হয়, দুটো পদ বা দুটো পদান বা দুটো স্থানাঙ্ক আমরা বলতে পারি, তাহলে a b ক্রমিক জোড়টা b এর ক্রমিক জোড়ের সঙ্গে সমান নয়। দুটি ক্রমিক জোড়ের সমতা থেকে আমরা কি লিখতে পারি না, তো এ বি একটা ক্রমিক জোড় সমান সি ডি অপর আরেকটা ক্রমিক জোড় আছে। তাহলে এই দুটো ক্রমিক জোড় থেকে আমরা লিখতে পারবো এ সমান সি লিখতে পারবো, এবং বি সমান ডি লিখতে পারবো। অর্থাৎ প্রথম ক্রমিক জোড়ের প্রথম পদ দ্বিতীয় ক্রমিক জোড়ের প্রথম পদের সঙ্গে সমান হবে, প্রথম ক্রমিক জোড়ের দ্বিতীয় পদ দ্বিতীয় ক্রমিক জোড়ের দ্বিতীয় পদের সঙ্গে সমান হবে। তাহলে দুটি ক্রমিক জোড়ের সমতা বলতে আমরা এটা বুঝতে পারলাম। কার্টেসীয় গুণফল বা কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে আমরা জানবো। কার্টেসীয় গুণফল অ্যাকচুয়ালি এটা স্থানাঙ্ক জ্যামিতি থেকে এসেছে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমরা কোন একটা বিন্দুর যখন অবস্থান নির্ণয় করতাম, তখন কি করতাম যে x ও x ড্যাশ y ও y ড্যাশ পরস্পর লম্ব অক্ষ নিতাম, নিয়ে x y এর অবস্থান সঠিকভাবে আমরা নির্ণয় করতাম। ঠিক একই কনসেপ্ট আমাদের কার্টেসীয় গুণফলের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব। a একটা সেট নিলাম, b একটা সেট নিলাম, দুটো সেট আমরা শূন্য সেট নয় বা অশূন্য সেট। তাহলে a সেটের পদ যদি x হয়, b সেটের পদ যদি y হয়, এদের কার্টেসীয় গুণফল বলতে আমরা a ক্রস b এইভাবে করতে হবে। a ক্রস b, যা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে পারি। x y ক্রমিক জোড় আকারে লিখতে হবে such that x belongs to a and y belongs to b। অর্থাৎ প্রথম ক্রমিক জোড়ের প্রথম পদটা আসবে প্রথম সেট থেকে এবং দ্বিতীয় পদটা আসবে দ্বিতীয় সেট থেকে। এইভাবে আমরা a ক্রস b বা কার্টেসীয় গুণফল, দুটো সেটের কার্টেসীয় গুণফল নির্ণয় করব। এবার যদি আমরা একটা উদাহরণ নিই, a সেটে সাপোজ 1 2 3, b সেটে এলিমেন্ট আছে 4 5, তাহলে আমরা a ক্রস b যদি
নির্ণয় করি তাহলে কি হবে, এই সেটে যেহেতু প্রথমে আছে তাহলে 1 এখানে 4, তাহলে 1, 4 1, 5, তাহলে 1 দিয়ে এখানে দুটো ক্রমিক জোড় কমপ্লিট হয়ে গেল। নেক্সট 2, 2, 4 2, 5 3 দিয়ে লিখতে পারি আমরা 3, 4 3, 5। তাহলে এই যে ক্রমিক জোড়গুলো নিয়ে যে সেটটা তৈরি হলো সেই সেটটাই নির্দেশ করবে আমাদের A ক্রস B সেটের উপাদান সংখ্যা বা এলিমেন্ট। এবার আমরা যদি B ক্রস A নির্ণয় করি সেখানে দেখে নেব 4, 1 পাচ্ছি, কারণ B সেটটা আমাদের আগে লিখতে হবে। আমি যদি এইভাবেও লিখে নিই 4, 5 1, 2, 3, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 4, 1 4, 2 4, 3 5, 1 5, 2 5, 3। জেনারেলি A ক্রস B আর B ক্রস A কিন্তু সমান নয়। দুটো ক্ষেত্রেই উপাদান সংখ্যা বা কার্টেসীয় গুণফলের যে এলিমেন্ট সংখ্যা সেগুলো সমান। এখানেও আমাদের 6টা পাবো, এখানেও 6টা পাবো, কিন্তু এখানে যে যে ক্রমিক জোড়গুলো আছে এখানে কিন্তু সেই একই ক্রমিক জোড়গুলো নেই। যে একটা হয়তো মিল থাকলে আমরা সমান বলতে পারি না। সব ক্রমিক জোড়গুলো যদি সমান হয় তবেই কিন্তু আমরা A ক্রস B সমান B ক্রস A বলতে পারি। আদারওয়াইজ আমরা লিখতে পারবো যে A ক্রস B নট ইকুয়াল টু B ক্রস A, এটাই ঠিক। অর্থাৎ কার্টেসীয় গুণফলটা এখান থেকে বলতে পারি বিনিময়যোগ্য নয়। এবার আমরা কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। প্রথম যেটা বলা আছে যে A ও B এর মধ্যে কোন একটি শূন্য সেট হলে A ক্রস B ও শূন্য সেট হবে। অর্থাৎ A এবং B সেটের কোন একটা যদি শূন্য সেট থাকে তাহলে যখন আমরা কার্টেসীয় গুণফল করব সেই ক্ষেত্রে আমরা যে সেটটা পাবো, যে ক্রমিক জোড়ের দিয়ে যে সেটটা তৈরি হবে সেটা শূন্য সেটই হবে। নেক্সট হচ্ছে একটি প্রদত্ত সসীম সেট A এর সঙ্গে একই সেট A এর যদি কার্টেসীয় গুণফলকে আমরা A ক্রস A দ্বারা সূচিত করব। অর্থাৎ A সেটে যদি এলিমেন্ট সংখ্যা 1, 2 থাকে তাহলে A ক্রস A যখন আমরা নির্ণয় করব 1, 2 1, 2। এরপরে আমরা যেভাবে আগের যে एग्जांपलটা আমরা কমপ্লিট করলাম ক্রমিক জোড়গুলো নিয়ে একটা সেট, ঠিক একই ভাবে এটা নির্ণয় করতে পারবো আমরা। নেক্সট হচ্ছে যদি 3 নম্বর A সেটে m সংখ্যক পদ থাকে, B সেটে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে আমরা A ক্রস B সেটের উপাদান সংখ্যা হবে মোট m * n সংখ্যক। অর্থাৎ মোট ক্রমিক জোড়গুলো নিয়ে যে কতটা ক্রমিক জোড় তৈরি হবে সেটা আমরা এই দুটো সংখ্যা গুণ করলে পেয়ে যাব। যেমন আগে যে एग्जांपलটা নিয়েছিলাম আমরা 1, 2, 3, B সেটে নিয়েছিলাম 4, 5, তাহলে এখানে উপাদান সংখ্যা n অফ a লিখতে পারি 3, আর এখানে উপাদান সংখ্যা n অফ b হচ্ছে 2। তাহলে যখন আমরা গুণ করলে 3 * 2 সমান হচ্ছে 6, অর্থাৎ 6টা ক্রমিক জোড় আমার সেটের মধ্যে থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা এই দুটো যখন কার্টেসীয় গুণফল করব সেই গুণফলের সেটের মধ্যে 6টা ক্রমিক জোড় থাকবে। এবং এখান থেকে আমরা উপসেটের সংখ্যাটাও লিখতে পারি, বা মোট সম্বন্ধের সংখ্যা, উপসেটের সংখ্যা বা এটাকে এইভাবে বলা যেতে পারে মোট m * n। এটার সাহায্যে আমরা মোট উপসেটের সংখ্যা বা মোট সম্বন্ধের সংখ্যা আমরা নির্ণয় করতে পারব। এবার a b দুটো সেটের ক্ষেত্রে আমরা কার্টেসীয় গুণফল শিখলাম। 2 এর অধিক বা 2 বা ততোধিক বা 3 এর অধিক সেটের ক্ষেত্রেও আমরা এই কার্টেসীয় গুণফল প্রয়োগ করতে পারি। যেমন a ক্রস b ক্রস c, তাহলে আগে লিখছিলাম x y, এখানে z লিখব, আগে দুটো লিখছিলাম such that x belongs to a and y belongs to b and z belongs to c। এরকম ভাবে 2 বা ততোধিক বা 3 এর অধিক সংখ্যক সেটের কার্টেসীয় গুণফলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। a ও b দুটো সসীম সেটের ক্ষেত্রে আমরা লিখতে পারবো n of a ক্রস b সমান n of a b
ক্রস n অফ b। ধরি এই সেটে আমাদের x1 x2 x3 ডট ডট xm সংখ্যক পদ আছে। b সেটে y1 y2 y3 yp সংখ্যক পদ আছে। তাহলে আমরা নাম্বার অফ এলিমেন্ট n অফ a সমান m লিখতে পারবো, নাম্বার অফ এলিমেন্ট b সেটের এলিমেন্ট p লিখতে পারবো, কারণ p সংখ্যক এলিমেন্ট নিয়েছি আমি b সেটে আর m সংখ্যক এলিমেন্ট নিয়েছি আমরা a সেটে। তাহলে a ক্রস b যদি আমরা গুণ করি, গুণ করার পরে আমরা কি কি ক্রমিক জোড়গুলো পাবো, তো x1 y1 তারপরে x1 y2 ডট ডট x1 yp। নেক্সট যখন 2 দিয়ে করব এরকম ভাবে চলতেই থাকবে। তারপরে লাস্ট xm y1 xm y2 লাস্ট পাবো xm yp। তাহলে মোট আমরা xm yp পর্যন্ত আমরা ক্রমিক জোড়গুলো পাবো এবং সেই সংখ্যাটা অবশ্যই। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে n of a cross b সমান m into p। m মানে n of a, p মানে n of b। তাহলে আমরা n of a cross b সমান লিখে গেলাম n of a cross n of b বা n of a into n of b। এবার যদি এটা এক বা একের অধিক সেটের ক্ষেত্রে হয়, অর্থাৎ n of a cross b cross c যদি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি n of a n of b n of c। একই সেটের ক্ষেত্রে হলেও তাই একই ভাবে লিখতে হবে n of a into n of a into n of a। abc যে কোনো তিনটি সেটের ক্ষেত্রে প্রমাণ করা যায় বা প্রমাণ করো a cross b ইউনিয়ন c সমান a cross b ইউনিয়ন a cross c। এখানে মোট তোমাদের 4টি প্রমাণ দেয়া আছে লেজেন্ডের বইয়ে। তো ওই 4টি প্রমাণ ভালো করে পড়বে, কারণ সেট এবং রিলেশন থেকে একটা প্রমাণ প্রত্যেকবারই পরীক্ষাতে একটা করে থাকে। মানে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরো 3টে আছে তোমাদের পাঠ্যপুস্তকে, সেটা অবশ্যই প্র্যাকটিস করবে, করে দেওয়া আছে। আমি একটা জাস্ট বুঝিয়ে দেব। তাহলে যে কোনো 3টি সেটের ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে a ক্রস b ইউনিয়ন c সমান a ক্রস b ইউনিয়ন a ক্রস c। তার মানে সেটে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে অন্তর, এগুলো মোটামুটি শিখে এসেছি। এবার এখানে কি দুটো একসঙ্গে আছে, অর্থাৎ ইউনিয়ন ইন্টারসেকশন আছে এবং সেখানে কার্টেসীয় গুণফলও আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ধরে নিতে হবে, ধরি x y হলো a ক্রস b ইউনিয়ন c এর যে কোনো পদ। আগের ক্ষেত্রে আমরা যে প্রমাণগুলো করেছিলাম সেখানে একটা পদ ধরেছিলাম x বা y এরকম, কিন্তু এখানে যেহেতু কার্টেসীয় গুণফল অলরেডি আছে, সেখানে আমাকে ক্রমিক জোড় আকারে পদটাকে ধরতে হবে, অর্থাৎ x y টাকে আমরা একটা পদ হিসেবে ভেবে নেব বা ধরে নিতে হবে আমাকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে x y belongs to a cross b union c। তাহলে এই ক্রস থেকে আমরা সেট দুটোকে আলাদা করব। তাহলে লিখতে পারবো x belongs to a and y belongs to b union c। নেক্সট হচ্ছে আমরা লিখতে পারবো x belongs to a and y belongs to b, এটা y এর চিহ্ন, ইউনিয়ন থেকে y লিখে আমরা বা লিখতে পারি y belongs to c। এবার আমরা দুটো একসঙ্গে করে নিই, x belongs to a y belongs to b। তাহলে x belongs to a and y belongs to b একটা নিলাম, আর এই অর চিহ্নটাকে আমরা এখানে রাখছি। তারপরে x belongs to a and y belongs to c। এটা হচ্ছে কার্টেসীয় গুণফলের গাণিতিক ভাষায় যে সূত্রটা আমরা লিখেছিলাম সেটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x, y belongs to a cross b। এখানে আমরা লিখতে পারবো x, y belongs to a cross c। তাহলে এখান থেকে x, y belongs to a cross b ইউনিয়ন, অর ছিল ইউনিয়ন a cross c। তাহলে আমরা
xy belongs to a cross b union c থেকে প্রমাণ করলাম xy belongs to a cross b union a cross c, তাহলে আমরা লিখতে পারবো যে এইটা সাবসেট অফ এটা, মানে এখান থেকে যদি এটা প্রমাণ করছি এটা আরেকটা লাইন লাস্টে লিখতে পারি আমরা যে xy belongs to a cross b union c implies that xy belongs to a cross b union a cross c। এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এটা সাবসেট অফ, এটা এক নম্বর। এবার আমরা অনুরূপভাবে কি করব, ব্যাক প্রসেসতে এখান থেকে আমরা আবার এখানে আসতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে ক্রমিক জোড়টা সেটাকে অন্য ধরতে হবে বা আলাদা নিতে হবে। সেখানে xy নিয়েছি, এবার আমরা ab হয়তো নিলাম, যে ধরি ab হলো a ক্রস b ইউনিয়ন a ক্রস c এর যে কোনো পদ। তাহলে আমরা এখানে আমরা যেটা লিখতে পারবো AB belongs to A cross B union A cross C। এখানে আমরা এটা লেখার আগে এখানে আমরা এটা লিখতে পারি যে দুটি সেটের যোগের ও কার্তেশীয় গুণফলের সংজ্ঞা সাহায্যে পাই, এরকম একটা কথা এখানে ইনভলভ করা যেতে পারে। তোমরা যদি লিখে নিতে পারো তাহলে ভালো হবে। তাহলে AB belongs to A cross B union A cross C, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো AB belongs to implies that A cross B or AB belongs to A cross C, অর্থাৎ আমরা এই লাইনটাই আছে একদম উল্টো দিক দিয়ে যদি প্রমাণ করে দিই তাহলে হয়ে যাবে। অর্থাৎ একটা পার্ট আমাকে একটু ভেবে মনে করলে বাকিটা অটোমেটিক্যালি করা যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো A belongs to A and B belongs to B, or A belongs to A and B belongs to চিনতে পারছি। তাহলে এখান থেকে যদি আমি এটাকে আলাদা করি তাহলে A belongs to A and B belongs to B or B belongs to C। এখান থেকে আমরা লিখতে পারবো A belongs to A and B belongs to B union C। এটা ক্রমিক জোড়ের সংজ্ঞা থেকে AB belongs to A cross B union C। তাহলে এবিটা আমি লিখেছিলাম এই সেটের একটা উপাদান, পেলাম এই সেটের, তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট এটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো A cross B union A cross C subset of A cross B union C। এটা দিলাম আমরা 2 নম্বর। তাহলে 1 ও 2 নম্বর থেকে আমরা এই দুটো সমান সেটের যে ডেফিনিশন সেটা থেকে আমরা কি লিখতে পারি যে 1 ও 2 নম্বর থেকে সমান সেটের সংজ্ঞা অনুযায়ী সমান সেটের সংজ্ঞা থেকে পাই A cross B union C সমান A cross B union A cross C। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, প্রত্যেকবারই পরীক্ষাতে সেটের সঙ্গে এটা যে কোনো একটা থাকেই, ভালোভাবে প্রিপারেশন নেবে।